আজকে আমরা ক্লাস করব হচ্ছে ড্রাগ ইউজড ইন এনিমিয়া, মানে এনিমিয়াতে কি কি ড্রাগ ইউজড হয় সেটা আমরা আলোচনা করব। ম্যাডাম, একটা কোশ্চেন ছিল ডায়াবেটিসে। বলো। এখানে হলো ডায়াবেটিস ইনসিপিটাসে থায়াজয়েড কিভাবে কাজ করতেছে, এটা ডায়াবেটিস ইনসিপিটাস। হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার ডায়াবেটিস ইনসিপিটাসে মানে অ্যান্টি ডায়াবেটিক হরমোনের ডেফিসিয়েন্সির কারণে হয়, ঠিক আছে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন কি করে সেটা তোমার স্পাইনাল, তোমার হচ্ছে কি এডিএস অ্যান্টি ডায়াবেটিক্স মানে কি হচ্ছে কি তোমার এডিএস সিক্রেশনটাকে সে কমায় দেয়। ফলে এডিএস এ কি করে, এডিএস সোডিয়ামটাকে রিটেন করে রাখে। আর হচ্ছে গিয়ে তোমার সোডিয়াম যখন রিটেন হয় তখন কি হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার ওয়াটার রিটেন করে। কিন্তু এই যে তখন এই জন্য আমরা স্পাইনোলেকটন ইউজ করি, যেহেতু এটা এডিএস এর সিক্রেশনটাকে বাড়ায় দিবে এবং হচ্ছে গিয়ে সোডিয়াম রিটেনশনটাকে কমায় দিবে। এইভাবেই কাজ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হচ্ছে আমরা আজকে শুরু করব ড্রাগ ইউজড ইন এনিমিয়া। হ্যাঁ, ড্রাগ ইউজড ইন এনিমিয়া, এটাকে আরেকটা বলা হয় হেমাটেনিক্স, ঠিক আছে? হেমাটেনিক্স থেকে নাম থেকে বুঝতে পারতেছো যে আমরা যে সমস্ত জিনিস আমাদের ব্লাড সেল তৈরিতে হেল্প করে সেগুলোকেই আমরা সাধারণত হেমাটেনিক্স বলি। তো হেমাটেনিক্স বলার আগে আমাদেরকে আগে একটু জানতে হবে যে হেমাটোপয়েসিস কাকে বলে। হেমাটোপয়েসিস হচ্ছে গিয়ে তোমরা যে ফিজিওলজি পড়ে আসছো, তারপর আমি একটু রিমাইন্ড দিচ্ছি, সেটা হচ্ছে প্রোডাকশন অফ সার্কুলেটিং ব্লাড সেল আন্ডার ফিজিওলজিক্যাল কন্ডিশন। তাহলে প্রোডাকশন অফ সার্কুলেটিং ব্লাড সেল এটাকে বলা হয় হেমাটোপয়েসিস। এভরি ডে 200 মিলিয়ন অফ নিউ ব্লাড সেল আর প্রডিউসড। প্রত্যেকদিন কিন্তু 200 মিলিয়ন ব্লাড সেল প্রডিউসড হচ্ছে। এই যে ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে, এই ব্লাড সেলগুলো তৈরি করার জন্য আমাদের কিছু নিউট্রিয়েন্টস এন্ড ফ্যাক্টরিজ দরকার। এমনি এগুলো ব্লাড সেলগুলো তৈরি হয় না। এই সমস্ত কি কি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে এবং ফ্যাক্টরস আছে এগুলো তৈরি করার জন্য কিছু যে ফ্যাক্টরস গুলো সেগুলো হচ্ছে মেইনলি আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এন্ড হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর। এগুলো হচ্ছে গিয়ে হেমাটোপয়েসিসে হেল্প করে। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে হেমাটোপয়েসিসের সাথে সাথে আরেকটা জিনিস জানতে হবে, এনিমিয়া কাকে বলে। এনিমিয়া তোমরা জানো যে যখন when there is decrease in level of hemoglobin in the blood flow below the reference level, যেমন প্রত্যেকটা এজ এন্ড সেক্স এর উপর ডিপেন্ড করে এটা এনিমিয়াটাকে করা হয়। এনিমিয়া আবার বিভিন্ন রকমের আছে। আমরা মরফোলজিক্যাল ইয়াটা বলবো না, ক্লাসিফিকেশন। আমরা এমনি যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে গিয়ে ডেফিসিয়েন্সি এনিমিয়া আমরা জানি, হিমোরেজিক এনিমিয়া, আর একটা হচ্ছে হিমোলাইটিক এনিমিয়া। তো হিমোরেজিক এনিমিয়াতে কি হয়, ব্লাড লস হয়। সেখানে কি দরকার হয়, ব্লাড লসের কারণে যে দরকার ব্লাড, যেটা মানে রক্তের বিনিময়ে রক্ত। তাহলে ব্লাড লস হচ্ছে, ব্লাড লসের কারণে আমরা কি দেব, হিমোরেজিক এনিমিয়াতে ব্লাড দেব। তারপর হিমোলাইটিক এনিমিয়া, সেখানে কি হচ্ছে, এখানে তোমরা বুঝতে পারতেছো যে হিমোগ্লোবিনটা তোমার যে এনিমিয়ার জন্য যে ব্লাড সেল তৈরি, হিমোগ্লোবিন যেটার জন্য হয়, সেই হিমোগ্লোবিনের তোমার হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি, মানে হিমোগ্লোবিনটাই তো ঠিক মতো তৈরি হতে পারে না, ওইটাও আমরা যাব না। এখানে আমাদের দরকার হচ্ছে গিয়ে ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আমাদের কি কি কারণে ডেফিসিয়েন্সি হতে পারে, অনেক সময় আমরা দেখি যে আয়রন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণে হতে পারে এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। তাহলে আমরা ড্রাগ ইউজড ইন এনিমিয়া, তা আমরা বুঝলাম যে এনিমিয়াতে আমরা কোন এনিমিয়াতে আমরা ড্রাগ ইউজ করি। তাহলে যেখানে ডেফিসিয়েন্সি হয়ে থাকে সেখানেই আমরা সাধারণত এনিমিয়া, সেই সমস্ত ক্ষেত্রেই আমরা ড্রাগ ইউজ করে থাকি। এখন আমরা আসি, এটা মোটামুটি আমাদের বোঝা গেল যে এটা আমরা ডেফিসিয়েন্সি এনিমিয়াতেই আমরা হেমাটিনিক্স গুলো আসলে ইউজ করে থাকি। এখন হেমাটেনিক্সটা কাকে বলে, অনেক সময় তোমাদেরকে কোশ্চেন করে যে হেমাটেনিক্স কাকে বলে। তাহলে হেমাটেনিক্স সোজা, হেমাটেনিক্স হচ্ছে আর দ্য এজেন্ট দ্যাট কজ স্টিমুলেশন অফ হেমাটোপয়েসিস। তাহলে হেমাটেনিক্স আর দ্য এজেন্ট দ্যাট কজেস স্টিমুলেশন অফ হেমাটোপয়েসিস, মানে হেমাটোপয়েসিস
যেগুলো যেগুলো এজেন্ট হেমাটোপয়েসিস স্টিমুলেশন করবে তাদেরকেই আমাদের হেমাটিনিক্স বলে। এই হেমাটোপয়েসিস কি হতে পারে? ইনক্রিজ আরবিসি হতে পারে, অথবা হিমোগ্লোবিন কন্টেন্ট অফ আরবিসি, অথবা বোথ হতে পারে। কিভাবে এটা হেমাটোপয়েসিস হেল্প করে? একটা আরবিসি কে ইনক্রিজ করে, অথবা হিমোগ্লোবিন কন্টেন্টটাকে বাড়ায় দিতে পারে, অথবা বোথ ইয়ে করে। রেজাল্ট ইন কারেকশন অফ এনিমিয়া, যখন এটা এনিমিয়া কারেকশন করবে তখনই তাকে হেমাটিনিক্স বলবে। তাহলে আমরা প্রথমে বললাম যে হেমাটোপয়েসিসে আমাদের কি কি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এন্ড ফ্যাক্টর লাগে? আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এন্ড এসেনশিয়াল গ্রোথ ফ্যাক্টর যেগুলো। তাহলে আমাদের হেমাটিনিক্স গুলো কি কি? হেমাটিনিক্স গুলো ওগুলি আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এন্ড হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর, যেগুলো এসেনশিয়াল গ্রোথ ফ্যাক্টর বলছি সেগুলো হচ্ছে হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর। এই হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর গুলো কি কি আছে? এগুলো আছে ইরিথ্রোপয়েটিন, তারপর হচ্ছে গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, আর তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। তাহলে হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর অনেক সময় জিজ্ঞাসা করা হয়, হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর কি কি? এগুলো হচ্ছে ইরিথ্রোপয়েটিন, গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, যেটাকে সংক্ষেপে বলা হয় GCSF, আর একটা হচ্ছে গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। তাহলে হেমাটোনিক্স আমরা কি কি পেলাম? একটা হচ্ছে আয়রন পেলাম, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এন্ড হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর। এখন আমাদের যে হেমাটোনিক্স, সেখানে আমরা মেইন কনসার্ন তোমাদের কিন্তু আয়রন। আমি যতগুলো যতগুলো পরীক্ষা দেখছি তোমাদেরকে আয়রন ছাড়া অন্য কিছু ধরে না। এই হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টরের নাম হয়তো বা জিজ্ঞাসা করে, কিন্তু আয়রনটাই মেইন কনসার্ন, যে আয়রন থেকেই তোমাদের প্রশ্নটা করে। এখন আমরা তাহলে আয়রনে চলে গেলাম। এখানে তোমাদের আয়রন পড়তে গেলে এখন আমরা আয়রন কিভাবে ইয়ে করে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আয়রন পড়তে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আয়রন আমরা কোথায় দিই? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে। এখন আমাদের দেশে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ইজ দ্য মোস্ট কমন কজ অফ ক্রনিক এনিমিয়া। আমাদের দেশে সবাই মোটামুটি যারা ডেফিসিয়েন্সি এনিমিয়াতে সাফার করে তারা মোটামুটি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে সাফার করে। তোমরা এমনি সময় দেখবে যখন এজ এ ফিজিশিয়ান প্রেসক্রাইব করবা, তখন যখন দেখবা যে কারো এনিমিয়া হয়েছে, তখন যদি কোনো এনিমিয়া বা ব্লাড হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে আমরা কিন্তু সাধারণত একটা আয়রন প্রেসক্রাইব করে থাকি। যদিও আমাদের ইন্ডিভিজুয়াল ডেফিসিয়েন্সি ইয়ে করে তারপরে আমাদেরকে দেওয়া উচিত, তারপর আমরা কিন্তু কম বেশি সবাইকে আয়রনটাকেই দিয়ে থাকি, কারণ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটাই মোস্ট কমন ইন বাংলাদেশ। এখন আয়রনটা এত দরকার কেন? কিসের জন্য এত দরকার? আসলে আয়রনের আমাদেরকে জানতে হবে যে আয়রনের কাজটা কি। আয়রনের কাজটা কি? আয়রন ফর্মস দ্য নিউক্লিয়াস অফ আয়রন পোরফাইরিং হিমরিং উইথ টুগেদার উইথ গ্লোবিন চেইন, এটা ফর্ম করে হিমোগ্লোবিন। তোমরা হিমোগ্লোবিনের যখন ইয়ে করবা, কম্পোজিশন দেখবা, তো কিভাবে হিমোগ্লোবিন তৈরি হয়, সেই হিমোগ্লোবিন তৈরি হতে দেখা যায় যে আয়রনটা কি করে? আয়রন ফর্মস দ্য নিউক্লিয়াস অফ দ্য আয়রন পোরফাইরিন হিমরিং টুগেদার উইথ গ্লোবিলিন। গ্লোবিলিন নামে একটা প্রোটিনের সাথে এটা বাইন্ড করে এটা হিমোগ্লোবিন তৈরি করে। আর হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যুতে আমাদের অক্সিজেন ডেলিভারি সিস্টেমের জন্য হিমোগ্লোবিন দরকার। এখন আমাদের কিছু জিনিস একটু জানতে হবে, এটা আমাদের জানার জন্য। হিমোগ্লোবিন কন্টেন্ট 2/3 অফ দ্য টোটাল বডি আয়রন। হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু আমাদের শরীরে যত আয়রন আছে তাদের মধ্যে 2/3 আয়রনেই হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনে থাকে। আর এর মধ্যে আবার আমরা ডায়েট কন্টেন্ট 15 to 20 মিলিগ্রাম আয়রন পার ডে। প্রতিদিন আমাদের ডায়েটে 15 থেকে 20 মিলিগ্রাম আমরা আয়রন নিয়ে থাকি। তার মধ্যে অনলি 10% ডায়েটারি আয়রন ইজ অ্যাবজর্ব। তার মধ্যে মাত্র 10% ডায়েটারি আয়রন অ্যাবজর্ব হয়। 10% হলে কত হয়? 1.5 থেকে 2 মিলিগ্রাম আমাদের আয়রন বডিতে অ্যাবজর্ব হচ্ছে, তাই না? আর এনিমিয়াতে অ্যাবজর্পশনটা কিন্তু বেড়ে যায়। এনিমিক পারসন অ্যাবজর্ব করে আবার 20 to 30% অফ ডায়েটারি আয়রন। 20 to 30% অফ ডায়েটারি আয়রন তাদের অ্যাবজর্পশনটা বেশি হয়ে যায়। আর মিনসে এভারেজ একটা মিনস্ট্রুয়েটিং উমেন প্রতি মাসে 30 মিলিগ্রাম পার পিরিয়ডে তোমার এই কি বলে আয়রন লস করে।
তাহলে আমরা বুঝলাম যে হিমোগ্লোবিন টোটাল বডি আয়রনের হিমোগ্লোবিন কন্টেন্ট করে হচ্ছে 2/3 অফ দ্য টোটাল বডি আয়রন, আর ডায়েট কন্টেন্ট করে কত 15 থেকে 20 মিলিগ্রাম। এগুলো এমনি জানার জন্য, এগুলো অত ইয়ে না, তারপরে এটা জানতে হবে। আর 10% ডায়েটারি যে আয়রন আমরা নিই তার 10% অ্যাবজর্ব হয় হচ্ছে গিয়ে ডেইলি, আর এনিমিক পার্সন কিন্তু অ্যাবজর্পশন করে বেশি, এটা একটু জানতে হবে 20 to 30%। আর এভারেজ মিনিস্ট্রেশনে ব্লাড লস হয় 30, আয়রন লস হয় 30 মিলিগ্রাম পার পিরিয়ড। এখন আমাদের সোর্স অ্যান্ড ডেইলি আয়রন, সোর্স অ্যান্ড ডেইলি আয়রনটা একটু জানতে হবে, যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমন আমাদের দেশে, সেই জন্য সোর্সটাও জানতে হবে এবং ডেইলি আয়রন রিকোয়ারমেন্টটাও জানতে হবে। আয়রন রিকোয়ারমেন্টটা কিভাবে ডিটারমাইন করা হয়? আয়রন রিকোয়ারমেন্টটা ডিটারমাইন করা হয় বাই দ্য অব্লিগেটরি ফিজিওলজিক্যাল লস অ্যান্ড মিনিট ইম্পোজড বাই দ্য গ্রোথ। আমাদের যতটুকু লস হচ্ছে এবং যতটুকু দরকার হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আয়রন রিকোয়ারমেন্টটা ডিটারমাইন করা হয়। আর সোর্সটা কোথায়? তোমরা সবসময় আয়রনের সোর্স কিন্তু জিজ্ঞাসা করে এক্সামিনাররা। এই এক্সামিনাররা যখন আয়রনের সোর্স জিজ্ঞাসা করো তোমরা সবসময় প্রথমেই বলে থাকো যে কাঁচা কলা, কাঁচা পেয়ারা, এগুলো। আসলে মেইন আয়রনের সোর্স কিন্তু হচ্ছে গিয়ে, যেহেতু আয়রন তৈরি করতে আমাদের লাগতেছে গ্লোবিউলিন নামে একটা প্রোটিন, তাইলে আয়রন আমাদের অবশ্যই এনিমেল সোর্স থেকে দরকার। তাইলে এবং তুমি আমরা দেখতেছি যে হিমোগ্লোবিনের মধ্যেই হচ্ছে গিয়ে সব থেকে বেশি আয়রন কন্টেন্ট থাকে। তাহলে ডায়েটারি সোর্সের মধ্যে আমরা যদি পাই এনিমেল সোর্সটাই হচ্ছে সব থেকে বেশি আয়রনের জন্য দরকার। এনিমেল সোর্সটাই হচ্ছে কি কি এনিমেল সোর্স? তার মধ্যে হচ্ছে লিভার, মিট, এগ। আর তারপরে তোমরা বলো যে প্লান্ট সোর্স, প্লান্ট সোর্সের মধ্যে হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল এন্ড গ্রিন বানানা, হ্যাঁ এগুলো। তো এই ধরনের, তাহলে তোমাদের যখন সোর্স জিজ্ঞাসা করবে তোমরা সঙ্গে সঙ্গে ওই কাঁচা কলা, তারপর কচু শাক, তারপর হচ্ছে গিয়ে তোমরা পেয়ারা, এগুলো বলতে থাকো। আসলে কিন্তু না, আসলে প্রথমেই বলতে হবে এনিমেল সোর্স, এবং এনিমেল সোর্সের মধ্যে সব থেকে বেশি যেখানে পাওয়া যায় আয়রন সেটা হচ্ছে লিভার এন্ড হচ্ছে মিট এন্ড এগ। লিভার, মিট, এগ। আর হচ্ছে গিয়ে প্লান্ট সোর্সের মধ্যে আছে গ্রিন লিফি ভেজিটেবল, গ্রিন বানানা, ওইগুলো বলতে হবে। এখন আরেকটা জিনিস জানতে হবে, যখন আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে তখন আমাদের প্রথমে কি হয়, স্টোরেজ আয়রনটা ডিক্রিজ করে। স্টোরেজ আয়রন যেটা আমাদের বডিতে থাকে সেটা কি করে, ডিসঅ্যাপিয়ার করে। তারপরে কি হয়, নেক্সট সেরাম ক্রিয়েটিনিন যেটা আছে সেটা ডিক্রিজ করে। সেরাম ক্রিয়েটিনিন যখন ডিক্রিজ করবে তখন সেরাম আয়রন যেটা আছে সেটাও আস্তে আস্তে ডিক্রিজ করবে। আর সেরাম আয়রন যখন ডিক্রিজ করবে তখন সেরাম আয়রনের কারণে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা ইনক্রিজ করবে। আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ইনক্রিজ করবে। তাহলে আমাদের ফার্স্ট কি, স্টোরেজ আয়রনটা ডিক্রিজ করে। স্টোরেজ আয়রন ডিক্রিজ করার কারণে তারপরে নেক্সটে হবে সেরাম ক্রিয়েটিনিন ডিক্রিজ করবে। সেরাম ক্রিয়েটিনিন তারপর সেরাম আয়রন ডিক্রিজ করবে, আর সেরাম আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা কি হবে তখন ইনক্রিজ করবে। এভাবেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা বুঝতে পারি যে কিভাবে আদার স্টেপ অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা বুঝতে পারা যায়। এখন আমরা যে আয়রনের, তোমাদের এখানে মেকানিজম অফ অ্যাকশন নাই, এখানে আয়রন করতে গেলে আমরা মেকানিজম অ্যাকশন, আমাদের আয়রনের কিভাবে কাজ করে সেটা নাই, আমাদের আয়রন অ্যাবজর্পশন, এই মেকানিজম অফ অ্যাকশন এখানে নাই। এখানে হচ্ছে কি আয়রন অ্যাবজর্পশন, আমাদের আয়রন আমরা ডায়েটারি আয়রনটা ইনটেক করার পর সেটা কিভাবে আয়রন অ্যাবজর্পশন হয় সেটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। আয়রন অ্যাবজর্পশন, তোমরা তো অ্যাবজর্পশনের ক্লাস করছো, অ্যাবজর্পশনে এখানে তোমরা পড়ছো যে অ্যাবজর্পশন কত ধরনের হয়ে থাকে, তাই না? সেখানে অ্যাবজর্পশনে পড়ছো যে আয়রনের একটা অ্যাবজর্পশন পড়ছো, সেখানে দেখছো যে আয়রন অ্যাবজর্পশন কিভাবে হয়। তাহলে তোমরা জানো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে আয়রন অ্যাবজর্পশন হয়। আয়রন, তারপর হচ্ছে গ্লুকোজ, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। তা আয়রন অ্যাবজর্পশনের হচ্ছে গিয়ে আমরা প্রথমেই জানবো যে সাইট অফ অ্যাবজর্পশনটা কোথায়। সাইট অফ অ্যাবজর্পশনটা কোথায়? এখানে হচ্ছে আয়রন অ্যাবজর্পশনের সাইট অফ অ্যাবজর্পশন হচ্ছে ডুওডেনাম এন্ড আপার জেজুনাম, ডুওডেনাম এন্ড আপার জেজুনাম। The iron absorbed হয় in the GIT in the form of ferrous form. Ferrous form এ iron absorbed হয়। আমরা যে ডায়েটারি আয়রনটা নিই, আমরা যে ডায়েটারি আয়রনটা নিই সেটা হচ্ছে কি কি ফর্মে থাকে, সেটা হচ্ছে কি ফেরিক ফর্মে থাকে। তো আয়রন অ্যাবজর্ব, যখন জিআইটি তে আয়রন অ্যাবজর্ব হতে হবে, সেটা আয়রন অ্যাবজর্ব হওয়ার আগে তাকে কি হতে হবে, ফেরাস ফর্মে আসতে হবে। সো অল ডাইফেরিক ফর্ম মাস্ট বি কনভার্টেড টু ফেরাস আয়রন ফর অ্যাবজর্পশন ইন দ্য জিআইটি। তো ডায়েটারি আয়রনটার আমরা নিই ফেরিক,
এই ফেরিক আয়রনটাকে অবশ্যই ফেরাস ফর্মে আসতে হবে। ফেরাস ফর্মে যখন আসবে তারপরেই সে জিআইটি তে অ্যাবজর্ব হবে। যে অ্যাবজর্পশন এখানে দুটো স্টেজে হয়ে থাকে। একটা প্রথমে হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে কিভাবে হয়, এখানে হচ্ছে কি র্যাপিড অ্যাবজর্পশন অফ আয়রন টেক প্লেস at the brush border of the intestinal epithelium by active transport process. Active transport process এর মাধ্যমে এটা কি করে ইন্টেস্টিনাল এপিথেলিয়ামের যে ব্রাশ বর্ডার আছে সেই ব্রাশ বর্ডার থেকে এটা র্যাপিড এখানে র্যাপিডলি অ্যাবজর্পশন হয়। আর সেকেন্ডলি কি হয়, মিউকোজাল সেলে, মিউকোজাল সেলে এখানে আসবে ফেরাস আয়রনটা, ওই যে ফেরিক আয়রনটা ফেরাস আয়রন হলো, এখানে আসার পর আবার ফেরাস আয়রনটা কি হবে, অক্সিডাইজড হয়ে আবার ফেরিক আয়রনে পরিণত হবে। তারপর ফেরিক আয়রন তখন বাইন্ড করবে ইয়ার সাথে, মিউকোজাল সেলে ট্রান্সফেরিন একটা গ্লোবিউলিনের সাথে, বিটা গ্লোবিউলিন। এই গ্লোবিউলিনের সাথে বাইন্ড করার পর তারপর এখান থেকে আয়রনটা ওই ফেরাস আয়রন গ্লোবিউলিনের সাথে বাইন্ড হয়ে এটা এখান থেকে ট্রান্সফার হবে ইন্টেরিয়র অফ দ্য প্লাজমা, প্লাজমাতে, ইন্টেরিয়র অফ দ্য সেল অফ দ্য প্লাজমা, প্লাজমা থেকে সেল থেকে প্লাজমাতে চলে আসবে, অথবা স্টোর থাকতে পারে এইভাবেই ফেরিটিন হিসাবে। তাহলে আমরা কি বললাম, আবার একটু বলি যে ডায়েট অ্যাবজর্পশনটা কিভাবে হয়। প্রথমে আমরা যখন ডায়েটারি আয়রনটা নিব সেটা কি থাকে, ফেরিক ফর্মে থাকে, কিন্তু জিআইটি তে যখন অ্যাবজর্বড হতে হবে তখন কি হয়, ফেরিক আয়রনটা এটা হচ্ছে গিয়ে অক্সিডাইজড হয়, ফেরাস ফর্মে চলে আসে, কনভার্টেড হয়, ফেরিক আয়রনটা কনভার্টেড হয় ফেরাস আয়রন। ফেরাস আয়রনে আসার পর এখান থেকে কি হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে এটা কি হয়, ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডার থেকে এই ইয়াতে আসে, মিউকোজাল সেলের মধ্যে আসে। সেকেন্ডলি কি হয়, মিউকোজাল সেলে ফেরাস আয়রনটা আবার অক্সিডাইজড হয়ে ফেরিক আয়রনে হবে। ফেরিক আয়রনটা কি করবে, তখন বাইন্ড করবে ট্রান্সফেরিন, যেটা হচ্ছে একটা বিটা গ্লোবিউলিন। এই বিটা গ্লোবিউলিনের সাথে বাইন্ড করার পরে এখান থেকে এটা ট্রান্সফারিন বাউন্ড বিটা আয়রন, ফেরিক আয়রন, এটা কি হবে, ইন্টেরিয়র অফ দ্য সেল থেকে কি হবে, প্লাজমাতে ট্রান্সফার হবে, অথবা সেখানে স্টোর থাকতে পারে আজ ফেরিটিন হিসেবে সেখানে ট্রান্সপোর্ট স্টোর থাকতে পারে। তাহলে আয়রন অ্যাবজর্পশনটা আমরা বুঝলাম যে আয়রন অ্যাবজর্পশন সাইটটা হচ্ছে ডুওডেনাম এন্ড আপার জেজুনাম, এবং হচ্ছে অল ডায়েটারি ফেরিক আয়রন মাস্ট বি কনভার্টেড টু ফেরাস আয়রন ফর অ্যাবজর্পশন ইন দ্য জিআইটি। আর দুটো স্টেজ অফ অ্যাবজর্পশন দুটো স্টেজে এখানে হয়ে থাকে, প্রথমে ফেরাস আয়রন হলো, তারপর আবার ফেরিক আয়রন হলো। আবার ফেরিক আয়রন তখন হচ্ছে কি ট্রান্সপারেন্ট বাউন্ড গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে তারপরে সেটা প্লাজমাতে আসবে, এবং প্লাজমা থেকে সেখানে হতে পারে আবার, অথবা ফেরিটিন হিসাবে এখানে স্টোর থাকতে পারে। এটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশন। এখন আয়রন অ্যাবজর্পশন করার পর আমাদেরকে জানতে হবে যে আমরা যে আয়রন বলতেছি, এই আয়রনটা আমরা আসলে কিভাবে ইয়েতে নিয়ে থাকি, প্রিপারেশন কি প্রিপারেশনে আয়রনটাকে পাওয়া যায়। আয়রন প্রিপারেশন আমাদের সাধারণত দুটো প্রিপারেশনে পাওয়া যায়। একটা হচ্ছে কি, তোমরা যখন বলবা যে আয়রন কিভাবে পাওয়া যায় প্রিপারেশন, তোমরা সঙ্গে সঙ্গে বলতে থাকো, আসলে ওরকম করে বলা যাবে না, বলতে হবে যে ওরাল প্রিপারেশন, আর একটা হচ্ছে গিয়ে প্যারেন্টাইল প্রিপারেশন। ওরাল এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, অন্যান্য ড্রাগের প্রিপারেশনের থেকেও আয়রন প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, কেননা তোমরা আয়রন প্রিপারেশনটা তোমরা এই অবস্থাতে যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আসো, এই ফোর্থ ইয়ার অবস্থাতেই কিন্তু আয়রন তোমরা প্রেসক্রাইব করতে পারো, যেহেতু এটা হচ্ছে নন প্রেসক্রিপশন ড্রাগ, হ্যাঁ, রেশনাল প্রেসক্রাইব যেটা সেখানে দরকার পড়ে না, এমনি আয়রন যে কোনো নন এমনি তোমরা প্রেসক্রাইব করতে পারবা। আয়রন ওরাল প্রিপারেশন আর একটা হচ্ছে প্যারেন্টাল প্রিপারেশন। এখন ওরাল প্রিপারেশনের মধ্যে আমরা কি ডোজেস ফর্মে পাওয়া যায়, ওরাল প্রিপারেশনের মধ্যে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, তারপর হচ্ছে ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, আর একটা পাওয়া যায় সিরাপ ফর্ম। এই যে সিরাপ ফর্ম, এটা কিন্তু তোমরা আবার ভুলে যাও। বাচ্চাদের আয়রন আমরা প্রথমেই বলছি যে ডেফিসিয়েন্সি মানে গ্রোথ যেখানেই দরকার সেখানেই আমাদের আয়রনটা আমরা দিয়ে থাকি। তোমরা মনে করো যে শুধু অ্যাডাল্টের ডেফিসিয়েন্সি হয়, কেন বাচ্চাদেরও তো ডেফিসিয়েন্সি হয়ে থাকে, তাহলে বাচ্চাদের দরকার, তাহলে বাচ্চারা তো ট্যাবলেট ক্যাপসুল ওরকম নিতে পারে, তাদের কি প্রেসক্রাইব করা হয়, সিরাপ। তাহলে প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে জানতে হবে দুটো প্রিপারেশন, একটা ওরাল প্রিপারেশন, একটা প্যারেন্টাল প্রিপারেশন। আর ডোজেস ফর্মের মধ্যে জানতে হবে যে ওরালের মধ্যে আছে ট্যাবলেট ফর্ম, ক্যাপসুল ফর্ম এন্ড সিরাপ ফর্ম। ট্যাবলেট ফর্ম, সিরাপ এন্ড ক্যাপসুল, এগুলো কি কম্পোজিশনে পাওয়া যায়, একটা হচ্ছে ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস ফিউমারেট এন্ড ফেরাস সাকসিনেট। এই যে প্রিপারেশনের মধ্যে আমরা বললাম ওরালের মধ্যে এগুলো কি কম্পোজিশনে পাওয়া যায়, ফেরাস সালফেট সব থেকে বেশি কমন, যেটা ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট,
ফেরাস ফিউমারেট এন্ড ফেরাস সাকসিনেট। ইদানিং একটা নতুন একটা কম্পোজিশন নিয়ে আসছে, সেটা হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট। ফেরাস অ্যাসকর্বেট, ফেরাসের সাথে ভিটামিন সি কম্পোজিশন। ঠিক, তাহলে এটা হচ্ছে গিয়ে ওরাল ফর্ম। আর প্যারেন্টাল ফর্মের মধ্যে আমাদের কি কি আছে? প্যারেন্টাল ফর্মে আছে একটা হচ্ছে কি আইবি ফর্ম আছে, ডোজেস ফর্ম আইবি আছে, আর একটা হচ্ছে গিয়ে আয়ন। এই প্যারেন্টাল ফর্মে আমরা পাই আয়রন ডেক্সট্রান কমপ্লেক্স আর আয়রন সরবিটাল কমপ্লেক্স। আয়রন ডেক্সট্রান আর হচ্ছে কমপ্লেক্স, আর হচ্ছে আয়রন সরবিটাল কমপ্লেক্স। এগুলো হচ্ছে গিয়ে আয়রনের প্রিপারেশন। এখন আমরা প্রথম ইন্ডিকেশন আসবে। ইন্ডিকেশন কি কি? ইন্ডিকেশন হচ্ছে কি, যখনই বলবো যে আয়রনের ইন্ডিকেশন, তাহলে অনলি ইন্ডিকেশন হচ্ছে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অনলি ইন্ডিকেশন আমরা যদি বলি, তাহলে ইন্ডিকেশন কোথায়? তাহলে অনলি ইন্ডিকেশন হচ্ছে ট্রিটমেন্ট এন্ড হচ্ছে প্রিভেনশন অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এন্ড আয়রন ডেফিসিয়েন্সি কোথায় কোথায় হয়ে থাকে? আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকে হচ্ছে কি মেইনলি হয়ে থাকে প্রিম্যাচিউর ইনফ্যান্ট, তারপর চিলড্রেন ইন গ্রোয়িং এজ, 3 নাম্বার হচ্ছে প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেটিং মাদার, আর 4 নাম্বার হচ্ছে আফটার গ্যাস্ট্রেক্টমি, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম এন্ড ক্রনিক ব্লাড লস, যেখানে ক্রনিক ব্লাড লস। তাহলে কি কি ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অকার হয়? অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করা আয়রন ডেফিসিয়েন্সি কোথায় কোথায় হয়, সেটা হচ্ছে কি প্রিম্যাচিউর ইনফ্যান্ট, তারপর হচ্ছে চিলড্রেন ইন গ্রোয়িং এজ, প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেটিং মাদার, তারপর হচ্ছে আফটার গ্যাস্ট্রেক্টমি এন্ড ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম এন্ড ক্রনিক ব্লাড লস। ক্রনিক ব্লাড লস যার অনেক সময় পাইলস থাকে, তারপর হুকওয়ার্ম ইনফেস্টেশন থাকে, এগুলোতে হচ্ছে গিয়ে ক্রনিক ব্লাড লস হয়ে থাকে। এখন ওরাল আয়রন প্রিপারেশন আমরা কোথায় কোথায় ইন্ডিকেশন কোথায় কোথায় আমরা ওরাল আয়রন থেরাপি দিয়ে থাকি? ইন্ডিকেশন অফ ওরাল আয়রন থেরাপি ইন্ডিকেশন কোথায়? আমি প্রথমে বলছি যে আমরা যে কোনো আয়রনের কথা বললেই বলবো যে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে ওরাল আয়রন থেরাপি কোথায় দেওয়া হয়? 1 নম্বর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর 2 নম্বর হচ্ছে প্রোফাইলেকটিক ইউজ। প্রোফাইলেকটিক ইউজ হচ্ছে প্রেগন্যান্সি, ল্যাকটেটিং মাদার, এটা। আর এছাড়াও দেওয়া হয় গ্লোসাইটিস আর স্টোমাটাইটিস, এগুলোতে আমরা হচ্ছে কি ওরাল আয়রন থেরাপি দিয়ে থাকি। তাহলে ইন্ডিকেশন কোথায়? একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর প্রোফাইলেকটিক ইউজ ইন কেস অফ প্রেগন্যান্সি, ল্যাকটেটিং মাদার। আর এছাড়াও আমরা দিয়ে থাকি গ্লোসাইটিস এন্ড স্টোমাটাইটিস। তোমরা দেখবা যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার যে সিমটম, সেটা কি হয়? এখানে হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে এই যে মুখের এই কানে দুই কাশিতে, এগুলো মুখের কানিতে সাদা সাদা ঘায়ের মতো হয়। তারপর হচ্ছে কি মুখের ভিতরে ঘায়ের মতো হয়। তারপর হচ্ছে কি নখগুলো দেখবা যে অনেক সময় নখগুলো, এই যে নখগুলো, এগুলো হচ্ছে গিয়ে ব্রিটেল হয়ে যায়, ব্রিটেল ভেঙে যায়। আর হচ্ছে গিয়ে এটাকে বলে যে চামচের মতো যে স্পুন শেপ হচ্ছে, নখটা হচ্ছে গিয়ে নেলটা স্পুন শেপ হয়ে যায়। এগুলো হচ্ছে গিয়ে আয়রন ডেফিসিয়েন্সি। আর এর সাথে কইলো নাই কি? হ্যাঁ কইলো নাই কি আমি? কয়লোনাইকিয়া, হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার আয়রন ডেফিসিয়েন্সি সিমটমস। অনেক সময় তোমরা দেখবা যে গ্রামে দেখবা যে বাচ্চাদের এই দুইগুলাতে সাদা সাদা মুখের মধ্যে, তারপরে ভিতরে জিহ্বার এই মুখের ইয়াতে ওরাল মিউকাসে ঘা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কি সব থেকে বেশি হয় যে ঘাটা স্টোমাটাইটিস, গ্লসাইটিস, আর হচ্ছে কি নেলটা হচ্ছে কি ব্রিটেল হয়ে যায়, ভেঙে যায়। এটা হচ্ছে ওরাল আয়রন, ওরাল ইন্ডিকেশন অফ আয়রন থেরাপি, ইন্ডিকেশন অফ ওরাল আয়রন থেরাপি, এটাতে আমরা দিয়ে থাকি। আর ইন্ডিকেশন, তাহলে এর অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে? অ্যাডভার্স ওরাল তোমরা অ্যাডভার্স ইফেক্ট এই সব বেশি বেশি জানবা হচ্ছে কি আয়রনের। তারপর হচ্ছে কি আরেকটা জিনিস জানতে হবে যে মেট্রোনিডাজল, যেটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক্সে আসবে, সেটা। এই অ্যাডভার্স ইফেক্ট গুলো না জানলেই নাই। তো এখানে অ্যাডভার্স, তোমরা সব অ্যাডভার্স ইফেক্টে কিন্তু দেখবা যে ড্রাগ যখন পড়বা সবকিছুতে নশিয়া, ভমিটিং, ডায়রিয়া গুলো বলো, কিন্তু সবগুলোতে আসলে নশিয়া, ভমিটিং, ডায়রিয়া না। এই ইন্ডিকেশন, এই আয়রনের মধ্যে অ্যাডভার্স ইফেক্ট এবং মেট্রোনিডাজলের এই অ্যাডভার্স ইফেক্ট, এদের মধ্যে কমনটাই হচ্ছে গিয়ে নশিয়া। তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি? আয়রনের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে গিয়ে ওরাল আয়রনের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নশিয়া, তারপরে হচ্ছে হার্টবার্ন এন্ড আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। দেখা খুব খুব আয়রন খেলে অনেক সময় খুব বমি বমি লাগে, এবং অনেক সময় হচ্ছে কি খুব বুকটা জ্বালা পোড়া লাগে, ঠিক আছে। আর অনেক সময় হেমোক্রোমাটোসিস হয়ে যায়। এখন হচ্ছে কি তাহলে আমাদের অ্যাডভার্স ইফেক্ট কি, এটা অবশ্যই জানতে হবে যে নশিয়া, হ্যাঁ, নশিয়া হয়। অনেক সময় প্রেগন্যান্সিতে কি হয়, নশিয়া হয়।
আবার আয়রন দিলেও কি হয়, নশিয়া হয়। তখন কি করবা, আয়রন দেওয়া বন্ধ করবা, ওটা বলতে হবে যে আপনার আস্তে আস্তে এটা টলারেট হয়ে যাবে। এখন ইন্ডিকেশন অফ প্যারেন্টাল আয়রন থেরাপি। প্যারেন্টাল আয়রন থেরাপি কোথায় আমরা দিই, পেশেন্ট যখন আমাদের ওরাল আয়রন থেরাপি কি করতে পারে না, টলারেট করতে পারে না, পেশেন্ট ইজ আনএবল টু টলারেট অর অ্যাবজর্ব ওরাল আয়রন। যখন খুব বেশি দেখা যাচ্ছে নশিয়া হচ্ছে, আয়রন দিচ্ছে খুব নশিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, তখন আমরা কি করি, প্যারেন্টাল আয়রন থেরাপিটা ইউজ করি। আর পেশেন্ট উইথ এক্সটেন্সিভ ক্রনিক ব্লাড লস, যদি খুব বেশি ক্রনিক ব্লাড লস থাকে সেখানেও আমরা প্যারেন্টাল দিয়ে থাকি। আর পোস্ট গ্যাস্ট্রেক্টমি কন্ডিশন, এখানে আমরা প্যারেন্টাল আয়রন থেরাপি দিয়ে থাকি। আইবি এবং আইএম দেওয়া হয়। এটা তোমাদেরকে অনেক সময় ধরা হয় যে তোমাদেরকে ধরে না অবশ্য, যে কি আইএম কিভাবে ডোজটা ক্যালকুলেট করা হয়, এটা অত বেশি লাগবে না। এখন আমাদের প্যারেন্টাল যে আমরা দিই আয়রন থেরাপি, এখানে কি হতে পারে, এটা অনেক সময় তোমাদেরকে যখন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন পড়ায় তখন আমরা যে প্যারেন্টাল ইয়ে করছি সেখানে কিন্তু এখান থেকে ওখানে চলে যায় অ্যাডভার্স ইফেক্ট প্যারেন্টাল ওরাল আয়রন থেরাপি। কি হয়, লোকাল ডিসকমফোর্ট, যেখানে আমরা দিই আইবি বা আইএম দিই, সেখানে কি হয়, লোকাল ডিসকমফোর্ট হয়। একটা মেইন একটা সিমটম হয়, সেটা হচ্ছে ডিসকালারেশন, মানে ওই জায়গাটাতে বোঝা যায় যে একটা কালারটা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর প্যারেন্টাল আয়রন থেরাপি আরেকটা মেইন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে গিয়ে অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন। এখানে কি হতে পারে, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হতে পারে, এছাড়াও ফিভার হতে পারে, হেডেক হতে পারে, আর্থালজিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে ওরাল আয়রন থেরাপি আমরা পড়লাম ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, প্যারেন্টাল আয়রন থেরাপিরও পড়লাম ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট। এখন আয়রন থেরাপিটা আমরা কতদিন দিব, এইটা হচ্ছে কি প্রশ্ন করা হয়, আয়রন থেরাপিটা আমরা কতদিন দিব। আয়রন থেরাপিটা মেইনলি আমরা যতদিন পর্যন্ত আমাদের ডেফিসিয়েন্সিটা কারেক্ট না হয় ততদিন পর্যন্ত আমরা আয়রন থেরাপিটা দিব। দেওয়ার পরও আমরা আয়রনের স্টোরেজটাকে আমরা রিকভার করার জন্য আবার কি করি, এটাকে কন্টিনিউ করতে পারি 3 থেকে 6 মান্থ পর্যন্ত। তাহলে আমরা আয়রন থেরাপিটা কতদিন দিব, যদি কারো হিমোগ্লোবিন ব্লাড লেভেল মনে করো 7-এর নিচে চলে গেলে তো ব্লাডেই দিতে হয়, আর যদি 8-9 থাকে তারপরে আমরা সাধারণত 11-12-তে নিয়ে আসার পর যদি হিমোগ্লোবিন লেভেল দেখবো, যদি তার নর্মাল হিমোগ্লোবিন লেভেল চলে আসছে, তারপরেও আমরা কি করবো, আয়রনের স্টোরেজটাকে, যেহেতু আয়রনের ডেফিসিয়েন্সিতে কি হয়, স্টোরেজ আয়রনটাও লস করে, সেই জন্য আয়রনের স্টোরেজটাকে আমরা আবার করার জন্য, ফিরিয়ে আনার জন্য কি করি, আয়রন থেরাপিটাকে কন্টিনিউ করি হচ্ছে গিয়ে 3 to 6 মান্থ পর্যন্ত। তাহলে আয়রন থেরাপি কতদিন পর্যন্ত দেওয়া হয়, বলতে হবে যে আমাদের হিমোগ্লোবিন লেভেল কারেকশন হওয়ার পরে আমরা 3 to 6 মান্থ পর্যন্ত আয়রন থেরাপিটাকে কন্টিনিউ করব। হ্যাঁ, এটা হচ্ছে আয়রন থেরাপি। এখন অনেক সময় দেখা যায় যে আয়রনের আমরা বললাম যে আয়রন হয়, আয়রনের একটা টার্ম আছে আয়রন পয়জনিং। আয়রন পয়জনিংটা সব থেকে বেশি হয় চিলড্রেনের আয়রন পয়জনিং। তোমরা অনেক সময় পয়জনিং পড়ছো, অ্যাট্রোপিন পড়ছো না, অ্যাট্রোপিন পয়জনিং পড়ছো, তারপর ওপিসি পড়ছো, ওপিসি পয়জনিং। এই পয়জনিং গুলো পড়তে গেলে অবশ্যই তোমাদেরকে এখানে জানতে হবে যে অ্যান্টিডোট। তাহলে যে কোনো পয়জনিং বা আমাদের অ্যান্টিডোট গুলোর অবশ্যই নামগুলো মুখস্থ রাখতে হবে। আয়রন তোমাদেরকে ওরকম করে জিজ্ঞাসা করবে না আয়রন পয়জনিং সাইন সিমটম এগুলো দরকার নেই, তোমাদের একটা জিনিস জানতে হবে যে আয়রন পয়জনিং। এই আয়রন পয়জনিংটা কি জিনিস, দেখা যায় যে আয়রন অনেক সময় 2 থেকে 10 গ্রাম আয়রন যদি কন্টিনিউ করে, তাহলে সেখানে আমাদের 2 to 10 গ্রাম আয়রন যদি সে করে, বা লং টার্ম যারা আয়রন নেয় তাদের ক্ষেত্রে আয়রন পয়জনিং হতে পারে। এই সাধারণত আয়রন পয়জনিংটা বেশি হয় হচ্ছে চিলড্রেনরা কি হয়, আয়রনের যে সিরাপ থাকে, এই সিরাপটাতে কি থাকে, বানানা ফ্লেভার থেকে, অনেক সময় অরেঞ্জ ফ্লেভার থেকে, এরা কি করে বেশি করে সিরাপটাকে খেয়ে ফেলে এবং খেতে মিষ্টি, তখন তাদের আয়রন পয়জনিং হতে পারে। এই আয়রন পয়জনিং হলে আমরা কি অ্যান্টিডোট দিয়ে থাকি, ওগুলো তো দিতেই হবে, যেমন গ্যাস্ট্রিক ল্যাবেজ করতে হবে, তারপর হচ্ছে কি অ্যান্টিডোট দিতে হবে। এর মধ্যে আমাদের অ্যান্টিডোট হিসেবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডেসফেরিঅক্সামাইড। তাহলে অ্যান্টিডোট আমরা কি দিয়ে থাকি, অ্যান্টিডোট ডেসফেরিঅক্সামাইড।
দিস ইজ অল অ্যাবাউট আয়রন। হ্যাঁ, এখন আর হচ্ছে গিয়ে তোমাদের যেটা অন্যান্য যেগুলো আছে ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড, এগুলো তোমাদেরকে অত বেশি ধরে না। ওই ভিটামিন B12 ফলিক অ্যাসিডের কোথায় আমরা দিয়ে থাকি সেগুলো, ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড তো তুমি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এন্ড অ্যানিমিয়া এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এগুলো তো তোমরা জানোই, এগুলো আর অতটা লাগে না, সেজন্য আর ইয়ে করলাম না। তোমাদেরকে মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে কি আয়রন সম্পর্কে তোমাদের জানতে হবে। মেইন কথা আয়রনের অ্যাবজর্পশন, এখান থেকে যেটা জানবা সেটা হচ্ছে আয়রনের অ্যাবজর্পশন, তারপর হচ্ছে প্রিপারেশন, যেটা হচ্ছে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিপারেশন এন্ড হচ্ছে গিয়ে ইন্ডিকেশন এন্ড হচ্ছে গিয়ে আয়রন পয়জনিং এর অ্যান্টিডট। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট হেমাটেনিক্স। তাহলে তোমাদের হেমাটেনিক্স এইটাই বোঝা গেল। ঠিক আছে, আজকে এখানেই। হ্যালো, জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ম্যাডাম শোনা যাচ্ছে? Thank you, ma'am.